নতুন নজির সৃষ্টি করে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে অংশ নেওয়ার জন্য ভারত, পাকিস্তান সহ 13টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 209টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ইচ্ছে অনুযায়ী নতুন সংসদ সদস্যদের পাশাপাশি নতুন রীতি সৃষ্টি করে এবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শপথ অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, আর বিকাল 4টায় শপথ নেবেন নতুন মন্ত্রিপরিষদ। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর হচ্ছে এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে সার্কভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। তবে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 13টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং জানায়, সন্ধ্যা 7টায় তারেক রহমান জামাত আমিরের বাসায় যাবেন। এরপর রাত 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী 297 আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে 209টি। জোটের শরিকেরা পেয়েছেন আরও 3টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 212। তবে আরও 2টি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির। এর আগে 2001 সালের 4 দলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ওই নির্বাচনে বিএনপি একাই পেয়েছিল 193টি আসন, আর জোটের শরিক সহ তাদের মোট আসন ছিল 216। তখন প্রধানমন্ত্রী হয়েছিল বিএনপি প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে গুলশানের তারেক রহমানের বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, বিএনপি চেয়ারম্যানের সন্ধ্যায় কর্মসূচি ও 2 নেতার বাসায় যাওয়ার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। তারেক রহমান এখন কার্যালয়ের ভেতরেই অবস্থান করছেন। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার পর জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। আজকে তিনি যে কর্মসূচিটি পালন করছেন সেটি বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন ঘটনা ঘটেনি যে যিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের বাসায় গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবেন, এমনটি কখনোই ঘটেনি। তারেক রহমান একটি বিরল ঘটনার দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। সন্ধ্যা 7টায় বসুন্ধরায় যে ডাক্তার শফিকুর রহমানের বাসা, সেই বাসায় তিনি পৌঁছার কথা রয়েছে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পাশে অসংখ্য নেতাকর্মী দাঁড়িয়ে আছে। বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে অসংখ্য নেতাকর্মী ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। বিএনপি চেয়ারম্যান যেহেতু একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন, ডাক্তার শফিকুর রহমানের বাসায় যাবেন, সেজন্য দলীয় নেতাকর্মীরাও এতে কিন্তু আনন্দিত। তারা এসেছেন, এখানে জড়ো হয়েছেন এবং তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে তারাও রওনা দেবেন বসুন্ধরার উদ্দেশ্যে, যেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসা।
সেখানে তিনি জামাতের আমিরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। তারপর সেখান থেকে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি 24-এর যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একজন নাহিদ ইসলাম। আপনি জানেন যে বিএনপি বরাবরই যারা স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধিকার আদায়ের আন্দোলনে যারা শ্রম দিয়েছে, জীবনবাজি রেখেছে, যারা জীবন দিয়েছে তাদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণে তারা বিএনপি কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। তারই অংশ হিসেবে আজকে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। যেহেতু বিএনপি নেতৃত্বাধীন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল সেই আন্দোলনে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছিল। তাই ফ্যাসিবাদী আন্দোলনে যারা বিএনপির সঙ্গে থেকে সহযোগিতা করেছেন, একাত্মতা প্রকাশ করেছেন এবং তাদের সঙ্গে মাঠে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন, তাদের জন্য কিন্তু বিএনপি বরাবরই চেষ্টা করে থাকে বিভিন্ন কাজকর্ম করার জন্য। যদিও বিএনপির সঙ্গে একসঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, কিন্তু ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গত 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে কিন্তু জামাত এবং বিএনপির নেতৃত্বাধীন দুটি জোট গঠন হয়েছে। সেই একটি জোটের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী আর আরেকটি জোটের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুটি জোটের নেতৃত্বে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং আগামী মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু সরকার গঠনের আগে তিনি যেহেতু দেশের মানুষের সমর্থন নিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তাই যিনি বিরোধী দলীয় নেতা হবেন আগামী দিনের পার্লামেন্টে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তাকে তিনি শুভেচ্ছা জানাতে যাবেন এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে তিনি আলোচনা করতে যাবেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করবেন। কিছুক্ষণ পরেই তারেক রহমান তার রাজনৈতিক যে কার্যালয় সেই কার্যালয় থেকে রওনা দিয়ে তিনি শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের সঙ্গে দেখা করবেন। সেখানে আলাপ আলোচনার পর আমরা জানাতে পারবো যে এই তিন নেতার মধ্যে কি আলোচনা হয়েছে। সে পর্যন্ত দর্শকদেরকে অপেক্ষা করতে হবে। যখনই তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় পৌঁছাবে, কি আলোচনা হয়েছে সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাবাসসুম, গুলশানের চেয়ারম্যানের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে বিএনপি চেয়ারম্যানের সন্ধ্যার কর্মসূচি ও দুই নেতার বাসায় যাওয়ার বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকারি দল ইতিবাচক ভূমিকা রাখলে 11 দল সহযোগিতা করবে, কিন্তু কোনো কর্মকাণ্ডে জনস্বার্থ বিঘ্নিত হলে জামাত সহ জোটভুক্ত দলগুলো জনগণের পক্ষে থাকবে। রোববার কিশোরগঞ্জ সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জামাত আমির বলেন, সংস্কার প্রস্তাবের জন্য যে গণভোট হয়েছে তা পুরোটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ জামায়াত দেখতে চায় না। এর আগে তিনি ইটনা উপজেলার শিমুলবাগ দক্ষিণহাটি এলাকায় এক সমর্থক শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্মরণ সভায় অংশ নেন। এরপরে নিকলি উপজেলার ছাতিরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা হলে দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তা হবে। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ, বিচার বলতে কিছুই নেই আমাদের দেশে। দেখেন না এতগুলা ঋণ লাভ কেমনে চান্স পায়, এদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে না, কারণ এরা তো সবসময় নিজের স্বার্থ দেখে। এই জায়গাটায় এমন মানুষ যাওয়া দরকার যারা নিজের স্বার্থ দেখবে না, 18 কোটি মানুষের স্বার্থ। সেই 18 কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না, ঋণখেলাপি হইলে কেউ আবার নেতা হইতে চায় না, লজ্জিত হয়েছে যে জনগণের টাকা আমার পকেটে ঢুকে আছে, আমি দিতে পারছি না। তো আমরা স্বাধীন বিচার বিভাগ চাই এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করব।
বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে 11 দলীয় জোটের নির্বাচিতরা। একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা। নির্বাচন কমিশনের নানান অভিযোগ জানানোর পর এমনটা জানিয়েছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় বিভিন্ন অনিয়মের অভিযোগ জানায় 11 দলীয় জোট। এ সময় 32টি আসনে পুনরায় ফল গণনার জন্য আবেদন করা হয়। সাদিয়া হক মোয়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নানান ধরনের কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন 11 দলীয় জোট। সকালে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকের পর এসব অভিযোগের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। কমিশনের কাছে আমরা এটাও বলেছি, আপনারা তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছেন, কারণ 12 তারিখ ইলেকশন হয়েছে, 13 তারিখ রাত 11টায় গেজেট প্রকাশ হয়েছে। নির্বাচনে অসঙ্গতি ও প্রতিহিংসার প্রতিবাদ জানাতে সোমবার বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। রাজপথে থাকলেও 11 দল সংসদে যাবে বলে জানান হামিদুর রহমান আজাদ। আমাদের আমিরি জামাত 11 দলের মিটিং করে গত পরশুদিন প্রেস ব্রিফিং করে স্পষ্ট করে দিয়েছে যে সহিংসতা বন্ধ করুন। বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব, দেশ এবং জাতির স্বার্থে কথা বলবো। দেশকে আমরা পিছনে নিতে চাই না, সামনে নিতে চাই। সেই সেন্টিমেন্ট থেকে আমরা কাজ করার জন্য, ভূমিকা পালনের জন্য প্রস্তুত আছি ইতিবাচকভাবে। রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে 11 দলের নেতারা জানান প্রয়োজনে আদালত ও ট্রাইব্যুনালের শরণাপন্ন হবেন তারা। আগামীর বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক, দেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। স্বামীর নিষেধ উপেক্ষা করে ধানের শীষে ভোট দেওয়ায় তালাক দেওয়া ফেনী গৃহবধূ বিবি জহুরা ও তার 3 সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে এই ঘোষণা দেয় আমরা বিএনপি পরিবার। সংসার পরিচালনা, সন্তানদের ভরণ পোষণ ও পড়ালেখার দায়িত্ব নেয় বিএনপি। এছাড়া জহুরার সংসার পুনর্স্থাপনে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন বিএনপি নেতারা। আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন জহুরা বেগমের সন্তানের হাতে নগদ 1 লাখ টাকা তুলে দেন। এদিকে বিএনপি পরিবারকে পাশে পেয়ে জহুরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সংগঠনের সদস্য মোস্তাকিম বিল্লাল ও আবদুল্লাহ আল মেজবা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ফেনী 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভুইয়া উপস্থিত ছিলেন। যে আমরা তার পাশে আছি এবং তার যে যা যা লাগবে, বিশেষ করে তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উনি প্রচন্ড চিন্তিত। তো আমরা বলেছি তার পড়াশোনার ব্যবস্থা করা হবে, প্রত্যেক মাসে মাসিক বৃত্তি দেওয়া হবে, যেটা মজুমায় বলেছে। এবং তার যদি ঘর নির্মাণ করতে হয় কিংবা অন্যান্য কোনো কিছু লাগে, সেক্ষেত্রে উনি জেলা বিএনপিকে বলবে কিংবা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সেই ব্যবস্থা করে দেবো এবং বিএনপি চেয়ারম্যান ওনার পাশে থাকবে। বিএনপি এবং বিএনপি পরিবার অতীতে অনেক ঘটনায় বিএনপি পরিবার এরকম নির্যাতিত অসহায় মানুষদের পাশে থেকে এই বিএনপি পরিবার কাজ করেছে তারেক রহমানের তত্ত্বাবধানে। তারেক রহমান সাহেবকে ধন্যবাদ। আমার কাছে এগুলো খুব ভালো লাগতেছে। আমি ধানের শীষে ভোট দিয়ে কোনো ভুল করিনি, আমার কাছে ভালো লাগতেছে। নির্বাচন পরবর্তী সৌহার্দ্য, সম্প্রীতি ও জনসম্পৃক্ততা জোরদার করতে যশোর 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শনিবার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ঘোষপাড়া, বটতলা, দিয়াপাড়া, নতুন বাজারের নবনির্বাচিত সংসদ সদস্য কুশল বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামাতে ইসলামের অভয়নগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা সেক্রেটারি মহিউল ইসলাম, সমাজসেবক ও ব্যবসায়ী মতিয়ার রহমান, উপজেলা বাইতুল মাল সম্পাদক হাফেজ আব্দুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভোট পুনর্গণনার দাবিতে রংপুর জেলার প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে 3টি সংসদীয় আসনের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। নির্বাচনের ফলাফলে ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে পুনর্গণনার দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। প্রার্থীদের অভিযোগ, ভোট ইঞ্জিনিয়ারিং করে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হারানো হয়েছে। বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনে জানানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
একটা হরণকারীদের মুখোশ দেখতে চাই। আজকে পীরগঞ্জে আজকে ছেলে আমার প্রায় 5,000 ভোট নষ্ট করে দিয়েছে। কেন্দ্রে তাদের রাজনীতির মার্কা আমার ভেতরে আমার নিজে দিয়েছে, শান্তিপূর্ণভাবে থাকতে নিষেধ করেছে, নিজে দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা ইনশাআল্লাহ আমাদের বিজয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। গাইবান্ধা 2 সদর আসনের অন্তত 30টি কেন্দ্রের ফলাফল শিটে আগে থেকে স্বাক্ষর নেওয়া সহ ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসনটিতে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। শনিবার গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তিনি এই ফলাফল প্রত্যাখ্যান করেন এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘোষিত ফলাফল বাতিল সহ গাইবান্ধা 2 সদর আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। এ সময় তার সাথে জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা 5 সাঘাটা ফুলছড়ি আসনে ভোটের ফলাফল শিটে আগে থেকে স্বাক্ষর নেওয়া সহ নানা অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনেছে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারুক আলম। এসব অভিযোগ তুলে তিনি ওই আসনে ঘোষিত ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার গাইবান্ধা সাঘাটা উপজেলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। তিনি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা সাপেক্ষে ঘোষিত ফলাফল বাতিল এবং গাইবান্ধা 5 আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। এ সময় সংবাদ সম্মেলনে সাঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাবনা 4 আসনের নির্বাচনী পরবর্তী জামাতের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীর ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা, হুমকি, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা জামায়াত। সকালে ঈশ্বরদী ভেলুপাড়া জামায়াত অফিসে লিখিত বক্তব্যে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, নির্বাচনের পরের দিন থেকে বিএনপি নেতাকর্মীরা জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীদের ওপর মারধর, বাড়িঘর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ওই ঘটনায় সুস্থ রাজনীতি ও দেশের সকল নাগরিকদের নিয়ে সুন্দর দেশ গঠনের চরম অন্তরায়। এ সময় জামাতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়। গত 5 জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল। নোটিশে বলা হয়, বাংলাদেশের 98% নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, এটি আইন, প্রথা ও নীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক। নোটিশে ক্লান্ত শিক্ষার্থীদের রোজা বিমুখ হতে পারে এমন আশঙ্কা ছাড়াও যানজট বাড়ার কথাও উল্লেখ করা হয়। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে প্রতিনিয়তই বৈদ্যুতিক লাইনের তার, মোটর ও ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে সেচ ব্যবস্থা ব্যাহত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। চুরির সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাল মামুন। 10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রকোপ আকার ধারণ করেছে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার চুরির ঘটনা। গত কয়েক মাসে উপজেলা পরিষদ সংলগ্ন হুগলিপাড়া থেকে সৈয়দপুর পর্যন্ত 17 কিলোমিটার বৈদ্যুতিক খুঁটির সচল লাইনের তার চুরির ঘটনা ঘটেছে, যা এলাকায় ইতোমধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুধু তাই নয়, উদ্বেগজনক হারে বেড়েছে সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক তার, মোটর পাম্প, সাবমার্সিবল পাম্প ছাড়াও ট্রান্সফরমার চুরির ঘটনা। সেচ মেশিনের ঘরে তালা ভাঙ্গিয়া 1000 ফিটের মতো তার চুরি হয়েছে। গত বছরও আমার তার চুরি হয়েছে, এবারও রানিং অবস্থায় তার চুরি করে নিয়ে গেছে। চোরদের অত্যাচারে আমার বর্তমান 2টা সেচ পাম্পেই অচল। বর্তমানে আমরা সেচ প্রকল্প চালাইতে হিমশিম খাইতেছি। গত 19 ডিসেম্বর হাবড়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় তার চুরি করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তন্ময় নামে এক কিশোরের শরীর পুড়ে যায়। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। সম্প্রতি চুরির ঘটনায় সাদিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী সহ বিজিবির যৌথ বাহিনী।
শুধু তাই নয়, সম্প্রতি চুরির সময় একটি পিকআপ সহ এলাকাবাসীর হাতে আটক হয় চোরচক্রের 4 সদস্য। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর অধীনে পরিচালিত গ্রাহকদের মধ্যে এখন পর্যন্ত প্রায় অর্ধশত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি। স্পটে তাৎক্ষণিকভাবে জানতে পারলে গ্রাহকের অভিযোগের মাধ্যমে স্পটের লোককে এগুলো তদন্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আমরা থানায় এফআইআর দায়ের করেছি সবগুলোতেই। এদিকে অভিযানে বিপুল সংখ্যক মালামাল সহ 4 জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। চোর চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চুরি করার সময় সাদিকুল নামের এক ব্যক্তিকে আমরা বৈদ্যুতিক তার ও তার কাটা যন্ত্র সহ আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর থানাধীন 2 জন ভাগড়ি ব্যবসায়ী, একজনের নাম হচ্ছে মাসুদ, একজনের নাম হচ্ছে সুমন, তার বাসা বাড়ি এবং দোকান হইতে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার এবং ট্রান্সফরমারের ভিতরে থাকা যে তামার তার সহ চুরি যাওয়া প্রায় 7,71,000 টাকার মালামাল আমরা জব্দ করেছি। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন জাগরণ ভ্যানের নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ভলেন্টিয়ার্সের এই উদ্যোগের মাধ্যমে মেয়রের 15 মাসের উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারণের সামনে তুলে ধরা হবে। এখন থেকে নাগরিকরা ভ্যানে থাকা চিঠি বক্সে সরাসরি মতামত জানাতে পারবেন কিংবা কিউআর কোড স্ক্যান করে তাদের সমস্যা ও প্রস্তাব পাঠাতে পারবেন নগরপিতার কাছে। মহানগর যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহিন হায়াতের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা আশা করছেন এই কার্যক্রমের মাধ্যমে উন্নয়ন ও জনমতের মাঝে একটি কার্যকর সেতু বন্ধন গড়ে উঠবে। বিভেদপন্থী ও যৌম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিরোধ করুন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে সামিল হন। এই স্লোগানে রাঙ্গামাটিতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির 54তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে আশিকা কনভেনশন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহ সভাপতি উষাতন তালুকদার। তিনি বলেন, পাহাড়ে আর রক্ত ঝরুক তা তারা চান না। জম্মু জাতিসত্তার অধিকার ও টিকে থাকার স্বার্থে ঐক্যবদ্ধভাবে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করতে হবে। সভায় বক্তারা জাতিগত বৈষম্য ও নিপীড়ন অবসানের আহ্বান জানান এবং বৃহত্তর ঐক্যের মাধ্যমে অধিকার আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বগুড়ায় পণ্যবাহী ট্রাক মালিককে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ড সহ গত 48 ঘণ্টায় 3টি হত্যার ঘটনা ঘটেছে। আজ ভোররাতে তার বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তাকে জবাই করে হত্যা করা হয়। নিহত ব্যক্তি বগুড়ার গাবতলী পৌরসভার সন্ধ্যাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম। পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়রা বাড়ির পাশে ঘাসের জমিতে গলা কাটা মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। অপরদিকে বগুড়ার গত 48 ঘণ্টায় সাইফুল ইসলাম সহ পৃথক পৃথক ঘটনায় 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে বগুড়ার বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরপর 3টি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কাঠালিয়া উপজেলার আমোয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে মাদকাসক্ত ছেলে মেহেদি হাসান শুভকে কুপিয়ে হত্যার পর 999-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন পিতা আব্দুল বারেক খান। রোববার রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বারেক খানকে আটক করেছে। এই ঘটনায় শুভর মা খুশি বেগম স্বামীকে আসামি করে মামলা দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নবীনগর চন্দ্রা মহাসড়কে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে সংগঠনের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে র্যালিটি অনুষ্ঠিত হয়। এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানানো হয় এবং নবনির্বাচিত বিএনপি সরকারকে স্বাগত জানানো হয়। দল ছাড়লেন গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা আহ্বায়ক
কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ ৪ সদর আসনের পরাজিত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব আজ দুপুরে নগরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাথাল প্রতীক নিয়ে নির্বাচন করে ৪৬৭টি ভোট পেয়েছিলেন। কারো প্রতি বা দলের প্রতি তার কোনো অভিযোগ নেই, কিন্তু তিনি আর এই দলে থাকছেন না। কোনো হতাশা বা অভিযোগ থেকে তিনি এই সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। তবে তিনি রাজনীতির সাথেই থাকবেন এবং মানুষের জন্য কাজ করে যাবেন। আপাতত তিনি অন্য কোনো দলেও যোগ দিচ্ছেন না বলেও জানান তিনি। মোস্তাফিজুর রহমান রাজীব ২০১৬ সালে গণসংহতি আন্দোলনের সাথে যুক্ত হন এবং ২০২১ সালে তিনি জেলার আহ্বায়কের দায়িত্ব পান। ২০২৫ সালে তিনি কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হন। গাজীপুরের টঙ্গীতে জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক BM শামীমের উদ্যোগে মশার বংশ বিস্তারে বিভিন্ন স্থান, নর্দমা, ড্রেন সহ এলাকার অলিগলিতে ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটানো হয়। এলাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য জুয়েল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।